ইউসুফ, মাহাদি, ফট্টাস এবং শিখা সকলে সেই বড় বিল্ডিং এর নিচ দিয়ে ভেতরে ঢুকে গিয়েছে। চারিদিকে পুরো মহল জুড়ে মেফোকে খোঁজা হচ্ছে, কিন্তু মেফো সেখানে কোথাও নেই। মেফোকে নিশ্চয়ই এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, অথবা সে কোথাও চলে গিয়েছে। সেখানে যাওয়ার পর দুজন রক্ষীকে আটক করা হলো। তারা এখানকার প্রধান দ্বাররক্ষী। তাদেরকে আটক করার পর বলা হলো, মেফো কোথায়? মেফো কোথায় সেটা সে জানে না। অনেকক্ষণ তাকে মারধর করা হলো, কিন্তু মেফো কোথায় সে বিষয়ে সে কিছুই জানে না, কারণ মেফো তাকে যাওয়ার আগে কিছুই বলে যায়নি। সেই মুহূর্তে সেখানে একটা অদ্ভুত ধরনের রঙিন আলো সেই মহলের দিকে আসতে শুরু করলো। পুরো মহল জুড়ে খোঁজা হয়েছে, কিন্তু মেফোকে কোথাও পাওয়া যায়নি। সকলে ভেতরে গিয়ে আশপাশে তন্ন তন্ন করে খুঁজেছে, মেফোর রুমটা পর্যন্ত দেখেছে, কিন্তু সেখানে মেফো কোথাও নেই। সেই আলোটা এসে সেই প্রাসাদের উপরে পড়ল। প্রাসাদের উপর পড়ে সে নিচে দিয়ে আস্তে আস্তে আসতে শুরু করলো, কারণ সে সেখানে যাবে কিনা বুঝতে পারছে না, কারণ যদি গেলে সঙ্গে সঙ্গে আটক করে। কিন্তু তার কাছে তো উপায় আছে, আর মেফোর দেওয়া সে আংটি আছে। সেই আংটিটা দ্বারা সে এমন অদৃশ্য হয়ে থাকবে যে কোনো জিনও তাকে দেখতে পারবে না, কারণ এটা শক্তিশালী একটা আংটি। সে নিচে আসলো, নিচে এসে সেখানে দাঁড়িয়ে সমস্ত কিছু দেখছে। ততক্ষণ পর্যন্ত দেখবে যতক্ষণ পর্যন্ত না এরা কোনো কিছু সুরাহা করতে পারে। ইউসুফ তখন মাহাদিকে বলল যে মেফো নিশ্চয়ই পালিয়েছে, এইবারও পালিয়েছে। কোথায় গিয়েছে, কোন দিকে গিয়েছে, সেই বিষয়ে আমাদেরকে সুরাহা করতে হবে। এখানকার কোনো রক্ষীরাই বলতে পারে না। আচ্ছা, এই দ্বারের বাহিরে, মানে এর মেফোর রুমের বাহিরে যে পাহারা দেয়, সে তো বিষয়টা জানবে। তাকে ডাক দাও তো। পেছন থেকে তাকে ডেকে এদিকে নিয়ে আসতেই বলল কি যে, আমাকে মাফ করবেন, আমাকে মারবেন না। জিনটা ভীষণ ভয় পেয়ে আছে। সে তখন বলল, ওই মেফো জিনটি এদিকে চলে গিয়েছে, এদিকে আমি যেতে দেখেছি, একজনের পিছু পিছু যেতে দেখেছি। সেই মুহূর্তে ইউসুফ বলে উঠল, একজনের পিছু পিছু মানে কার পিছু পিছু গিয়েছে? এদিকটায় কোন দিকে যাবে? সেই দূত তখন বলে উঠল, আমি দেখেছি কোন দিকে গিয়েছে, কিন্তু কেউ কোনো কিছু দেখতে পেল না। অদৃশ্য অবস্থা কোনো একটা আওয়াজ সেদিকে ভেসে আসছে। সঙ্গে সঙ্গে সে রিংটা খুলে ফেলার সঙ্গে সঙ্গে সে দৃশ্যমান হলো এবং বলল, কোথায় সেটা আমি বলতে পারবো, এবং কোন দিকে গিয়েছে সেটা আমি খুব ভালোভাবে জানি। তখন ইকবাল ইউসুফ বলে উঠল যে, তুমি কে এবং তুমি এখানে কিভাবে আসলে, আর তোমাকে আমরা কেন দেখতে পেলাম না? সে সঙ্গে সঙ্গে বলল, আমার কাছে এক ধরনের বিশেষ ক্ষমতা আছে এবং মেফোর দিয়ে এক ধরনের জাদু আংটি আছে। সেই আংটি দ্বারা আমি অদৃশ্য হতে পারি এবং যে কোনো জায়গায় যেতে পারি, কিন্তু কেউ টের পাবে না, কোনো জিনিসও বুঝতে পারবে না। ইউসুফ এবং মাহাদি তখন বলল যে, তাহলে তুমি আমাদের কাছে কেন এসেছো এবং কি বার্তা দিতে চাচ্ছ? তখন ইউসুফ বলে উঠল, তাড়াতাড়ি বল, নারী কিন্তু মেরে ফেলবো। দূতরা বলল কি যে, আমি যেটা বলতে চলেছি সেটা বললে হয়তো আপনারা আমাকে মেরে ফেলবেন, এবং সেই জন্যই আমি আপনাদের কাছ থেকে ওয়াদা নিব, কারণ আমি জানি আপনারা বেশ ভালো জিন, এবং আপনারা যদি একবার কাউকে ওয়াদা দেন তাহলে তাকে মারেন না। সেই জন্য আগে আপনারা ওয়াদা করুন যে আপনারা আমাকে মারবেন না, আর এমনিতে আপনারা আমাকে মারতে পারবেনও না, কারণ আমি এই আংটিটা ব্যবহার করে যে কোনো মুহূর্তে গায়েব হয়ে যাব। তারপরেও আমি আপনাদেরকে ধোকায় রাখতে চাই না, আমি চাই যে আপনারা আমাদের সম্পূর্ণ তথ্য জানুন। ইউসুফ তখন বলল, আচ্ছা ঠিক আছে, আমি ওয়াদা করছি, আমি তোমাকে মারবো না, বলো। লোকটি তখন বলল, আমি এতদিন আপনাদের ওইখানে গুপ্তচর হিসেবে কাজ করেছি কুরুলুস রাজ্যে। সেখানে সমস্ত তথ্য আমি মেফোর কাছে পাচার করেছি। আমি মেফোর একমাত্র কাছের উপদেষ্টা ছিলাম এবং সমস্ত তথ্য তাকে দিতাম। সে সমস্ত তথ্য আমার কাছ থেকে নিত এবং সেখানে সমস্ত ম্যাপ আমি তাকে বলেছি। এবং এখানেই ক্ষান্ত নয়, মেফো মূলত আমাকে সেখানে পাঠিয়েছিল কয়েক বছর আগে সেই বইটি কোথায় আছে, তার বাবার আলকিসের সেই জাদুকরি বইটি কোথায় আছে সেটা খুঁজে বের করার জন্য, এবং সেটা বের করে আমি যেন তাকে দেই। কয়েকদিন আগে যুদ্ধরত অবস্থায় আপনার বাবা কয়েকবার সেখানে চেক করতে গিয়েছে যে জিনিসটা আছে কিনা, এবং সেটা কোন জায়গায় আছে সেটা আমি খুব ভালোভাবে জেনে গিয়েছি। এখানে এসে আমি মেফোকে বলে দিয়েছি সেই কথাটা। মেফো আমাকে মারতে চেয়েছিল, কিন্তু আর সে আমাকে মারতে পারেনি এবং আমি তার হাত থেকে বেঁচে যাই, এবং আমার মনে হয়েছে যে আপনাদেরকে এই কথাটা বলা উচিত। এতক্ষণে নিশ্চয়ই মেফো সেখান পর্যন্ত পৌঁছে গিয়েছে, এবং সেখানে গিয়ে নিশ্চয়ই আপনার পরিবারকে কি করেছে জানি না, তবে সেই বইটা এতক্ষণ উদ্ধার করে ফেলেছে আমার যতটুকু ধারণা, কারণ সে অনেকক্ষণ আগে বেরিয়েছে। আপনারা যদি এখন যান তাহলে হয়তো তাকে ধরতে পারবেন। আপনারা এখনই সেখানে যান। আমি মেফোকে ভালো মতো চিনে গিয়েছি, সে যতটা ভালো আসলে ততটা ভালো দেখায় না, আর সে আমাকে মারতে চেয়েছিল। এটা বলে সে তার আংটিটা পরে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল, কারণ তার প্রাণের ভয় আছে। তারপর অদৃশ্য অবস্থায় কথা বলতে শুরু করলো, বলো কি যে, আমি তাহলে এখন আসি, আপনাদের তথ্য দেওয়া উচিত ছিল, আমি দিলাম, বাকিটা আপনার ইচ্ছা। ইউসুফ তখন চিৎকার করে উঠল, আমার ছেলে, আমার বাবা আর আমার স্ত্রী সেখানে রয়েছে, তাড়াতাড়ি চলো। এটা বলতেই মাহাদি, শিখা আর ফট্টাস এবং
ইউসুফ তাদের সমস্ত শক্তি দিয়ে কুরুলুস রাজ্যের দিকে যেতে শুরু করলো। যে কোনো মূল্যই হোক তাদেরকে সেখান থেকে উদ্ধার করতে হবে এবং সেখান থেকে বাঁচাতে হবে, কারণ একবার যদি মেফো তাদেরকে মেরে ফেলে তাহলে তো সমস্ত কিছু শেষ। তাড়াতাড়ি যেতে হবে। তারা খুব শীঘ্রই সেখানে যেতে শুরু করলো। প্রিয় দর্শক সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি জিনের দুনিয়া সিজন 5 এপিসোড নাম্বার 13-এ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি এবং আপনারা দেখছেন জিনের দুনিয়া। আশা করি আপনারা আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, এই ভিডিওতে বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন এবং এতদিন পর্যন্ত যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের সকলকে জানাচ্ছি ধন্যবাদ। জিনের দুনিয়া সিজন 5-এর প্রায় শেষের কয়েকটা এপিসোড আমরা চলে এসেছি, আর মাত্র কয়েকটা এপিসোড আসবে। সেহেতু সে সমস্ত এপিসোডগুলো শুনতে হলে আমাদেরকে বেশি বেশি করে লাইক করুন, কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এবং আমাদের বাকি চ্যানেলগুলো আছে, দ্য মেগাবক্স প্রাইম, দ্য মেগাবক্স স্টোরি, ভূত বাক্স, এই চ্যানেলগুলোকে আপনারা সকলে সাবস্ক্রাইব করুন এবং সেখানেও নিয়মিত ভালো ভালো গল্প আপলোড করা হয়। আশা করি আপনারা সেগুলোকেও সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব আমাদের গল্পের বাকি অংশে। কুরুলুস রাজ্য তখন একদম থমথম হয়ে আছে। চারিদিকে যেন এক অন্যরকম মহল। সমস্ত সেনারা সেখানে মেফোর সেনাদল দ্বারা আটক হয়েছে। মেফোর সঙ্গে অলরেডি বিল্ট ইন প্রায় কয়েক শত সেনা থাকেন। সে সমস্ত সেনারা অনেক বেশি শক্তিশালী। মেফোর ডানার ভিতরে তারা লুকিয়ে থাকে। ডানা থেকে বেরিয়ে সমস্ত সেনাদেরকে তারা আটক করেছে। ওইদিকে মায়া এবং ওমর তাদেরকেও কয়েকটা সেনা আটক করে সেখানে রেখেছে। আর ওইদিকে মেফো এবং ইকবাল তারা নিচের দিকে গিয়েছে, কারণ ইকবালই একমাত্র জানে যে সেই জিনিসটা কোথায় আছে। আর মেফো মনে মনে খুঁজছে সেই বৃদ্ধ পোড়ো লোকটিকে। নিশ্চয়ই সেই পোড়ো লোকটি নিচেই আছে এবং নিচে গেলে তাকে পাওয়া যাবে। আর নিশ্চয়ই ওইখানে গেটের কাছে গিয়ে আটকে গিয়েছে, কারণ ওই দূতটা তাকে যেভাবে বলেছিল যে নিচে এক ধরনের শতরঙ্গী গেট আছে, সেই গেট পার হয়ে ওই পাশে যাওয়াটা একটু কষ্টকর এবং সেটার সন্ধান একমাত্র ইকবালই দিতে পারবে, তাছাড়া আর কেউ পারবে না। সেহেতু ইকবালকে বসে আনতে হবে। আর বৃদ্ধ লোকটি নিশ্চয়ই সেখানে গিয়ে মাথা চাপড়াচ্ছে, কারণ ওই গেটটি খোলা তার দ্বারা সম্ভব নয়। বৃদ্ধ লোকটি তখনও সেখানে বসেছিল। মেফো এবং ইকবাল সেই সুড়ঙ্গ পথ ধরে নিচে নেমে আসছে, তাদের হাতে একটা মশাল। মেফো তার পিছন পিছন উড়ে আসছে। মেফোর শক্তি আগে থেকে বেড়েছে। আগে মেফো জিনেদের দ্বারা ভর করে উঠত, কিন্তু এখন মেফো নিজে নিজে উঠতে পারে এবং তার মধ্যে জিনেদের ক্ষমতা চলে এসেছে এবং সে নিজে চাইলেই উঠতে পারে, শূন্য হাসতে পারে এবং যে কোনো কিছু করতে পারে। মেফোর নিচের অংশ ধোঁয়াময় জলজল করছে, আর উপরের অংশ শুধুমাত্র দেখা যাচ্ছে যেন বিশাল আকৃতির এক দৈত্য জিন। তার মাথায় শিং এবং তার অর্ধেক মানুষ এবং অর্ধেক জিনেদের মতো আকার তার শরীরকে এমনিতেই ভয়ানক করে তুলেছে। তবে মেফো চিন্তা করছে ইউসুফের ছেলে ওমরের কথা। ওমর আসলে বেশ শক্তিশালী এবং ওমরের যে শক্তি সে দেখিয়েছে মেফোকে কুপকাত করে ফেলেছে এক লাথিতেই। এই শয়তানটাকে বাঁচিয়ে রাখলে চলবে না, সে সেটাই মনে মনে ভাবছে। যেভাবে হোক জিনিসটা হাতে পেয়ে গেলে এদের সপরিবারের একদম নির্বংশ করে দিব, কাউকে ছাড়বো না এখানে। মেফো তখন নিচে আসলো। নিচে ইকবালকে পেছন করে সঙ্গে সঙ্গে নিচে আসছে। সিঁড়ি যেন শুরুতেই যাচ্ছে না, এতগুলো সিঁড়ি। সেখানে আসার পর একটা গেট পড়লো। ইকবাল তখন সেই গেটটা খোলা দেখলো। বললো কি যে এই গেটটা খোলা কিসের জন্য? এটা তো খোলা থাকার কথা না, এটার চাবি আমার কাছে, আর এটা খুলেছে কে? মেফো তখন বলল, চলো চলো ইকবাল, একজন আছে, এক ষড়যন্ত্রকারী আছে, সে নিজে ঘাপটি মেরে বসে আছে এবং তাকে তোমাকে দেখাবো, চলো নিচে চলো। তারপর সে নিচে গেল। নিচে যেতে যেতেই সেই বড় দরজাটার কাছে চলে আসলো। সেই দরজাটা খুলে সেই সপ্তম দরজা পর্যন্ত যেতে হয়। সেখানে সেই বড় দরজাটা খুলে ফেললো। খুলে ফেলার সঙ্গে সঙ্গেই সেখানে থাকা সেই বৃদ্ধ লোকটিকে বসে থাকতে অবস্থায় দেখা গেল। ইকবাল তখন বলল, এই বৃদ্ধ লোকটিকে? আরে ইনি তো আমার চাচা পরিচয় এখানে ঢুকেছিলেন, আপনি এখানে বসে আছেন, আপনি এখানে আসলেন কিভাবে? সঙ্গে সঙ্গে বৃদ্ধ লোকটি ভয় পেয়ে গেল, কারণ তার পেছনে মেফো দাঁড়িয়ে আছে। মেফোকে দেখে সে ভয়ে পেছনে সরে গিয়েছে। মেফো তখন বলল, কি চাচা, আপনি যাবেন না ভিতরে? যান যান, ভিতরে যান, ভিতরে গিয়ে বইটা নিন। আপনি তো এটার জন্য অপেক্ষা করেছিলেন এত বছর, তাই না? কিন্তু কোথায় হাত দিলে যে মাথা আসবে সেটা আমি খুব ভালোভাবেই জানি। এই যে কান আর মাথা, এই যে সামনে, সমস্ত কিছু চলে আসবে। চলুন সামনের দিকে চলুন। তারপর ইকবাল বলল কি যে ঠিক আছে, গেটটাকে খুলতে হবে, আমি খুলছি। আর আমার নাতিকে যেন কোনো কিছু না করা হয়, আমাদেরকে কোনো কিছু যেন না করা হয়, ঠিক আছে? মেহু বলল, আচ্ছা ঠিক আছে, কাউকে কিছু করা হবে না, আপনি চলুন তো ভিতরে। ভাই, আপনি তো কথা বলছেন কিসের জন্য? আপনি অপেক্ষা করছেন যাতে আপনার ছেলে যদি জেনে যায় খুব শীঘ্রই এখানে চলে আসবে? আপনার ছেলেকে জানাবে কে? যুদ্ধক্ষেত্র থেকে আসতে এখন পর্যন্ত সমস্ত সেনাদেরকে একদিন সময় লাগবে। সেই একদিনে আমি আমার সমস্ত কাজ করে ফেলবো। একদিন কেন, 1 ঘন্টাও লাগবে না এখানে সমস্ত কাজ সম্পন্ন করতে।
তারপর ইকবাল একটু সামনে গেল, সামনে গিয়ে একটু নাটক করতে শুরু করলো। প্রথম গেটটা খুলতে চেষ্টা করলো, কিন্তু খুলছে না। মেহফু তখন বলল, ইকবাল, আমার সঙ্গে শয়তানি করবি না, কারণ তুই অসংখ্যবার এই গেট দিয়ে গিয়েছিস এবং কোন গেট দিয়ে ভেতরে যায় সেটা খুব ভালোভাবে জানা আছে তোর। ইকবাল তখন বলল, চুপ থাক, ফাইজলামি মনে করিস সবকিছু। এখানের প্রত্যেকটা গেট প্রত্যেকবার চেঞ্জ হয়, আগে যে গেট দিয়ে ঢুকেছি সেটা পরবর্তী দিন থাকে না, সেহেতু আমি গেটটাকে দেখছি চেক করে কোনটা। মেহফু তখন বলছে, ঠিক আছে ঠিক আছে, খোল। ইকবাল অনেক চেষ্টা করে সমস্ত গেটগুলো খোলার চেষ্টা করলো, কিন্তু কোনো গেটই খুলছে না। খুলছে না কিছুর জন্য ইকবাল নিজেও বুঝতে পারছে না, কারণ এই গেটগুলো তো খোলার কথা। সে তখন মেহফুকে বলল, মেহফু, আমি খুলতে পারছি না গেটগুলো। মেহফুর সঙ্গে সঙ্গেই তার নাতির ওপর অত্যাচার জুলুম বাড়িয়ে দিল। তার নাতি চিৎকার করছে, বাইরে থেকে শোনা যাচ্ছে। তখন ইকবাল বলল, আর আমি চেষ্টা করছি তোরে ভাই, না করলে আমি কি করব? তখন মেহফু বলল, বুদ্ধি খাটা, বুদ্ধি খাটালে তুই খুলতে পারবি, এটা চেষ্টা করার বিষয় না, বুদ্ধির বিষয়। তখন মেহফু বলল, আচ্ছা ঠিক আছে, তুই আরামসে কর, আমি এখানেই আছি। তারপর ইকবাল বলল, তুই একটু উপরে সরে যা, উপরে যাও, আমি তারপর দেখছি, কারণ তোমার কালো শক্তির জন্য মনে হয় গেটগুলো একদম পার্মানেন্টলি লক হয়ে গিয়েছে, ওরা কালো শক্তি সহ্য করতে পারে না। তারপর মেহফু একটু করে কয়েক সিঁড়ি উপরে উঠে গেল। ঠিক সেই মুহূর্তে একটা দরজা আচমকা খুলে গেল। তার মানে সেটাই ঠিক, কালো শক্তি দ্বারা এটা বেষ্টনী দেওয়া। কালো শক্তি কাছে আসলেই এটা লক খুলবে না, কিন্তু একবার খুলে গেলে সে আর বন্ধ হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত ম্যানুয়ালি বন্ধ করা হয়। মেহফু তখন নাচতে নাচতে নিচে আসলো, বলল, এই তো খুলে গিয়েছে, খুলে গিয়েছে। তাই বলে সে বৃদ্ধ লোকটিকে একটা লাথি মেরে সে দরজার ভিতর দিয়ে নিচে ফেলে দিল। সিঁড়িগুলো বাইতে বাইতে সে নিচের দিকে চলে এসেছে। সে অনেকটা নিচে একা একা অটোমেটিক্যালি পড়ে গিয়েছে। তারপর ইকবাল এবং মেহফু সেখান পর্যন্ত আসলো। এসে দেখলো বৃদ্ধ লোকটির মাথা থেকে রক্ত পড়ছে এবং অনেকগুলো সিঁড়ি বেয়ে নিচে চলে এসেছে। সেখানে একটা সুড়ঙ্গ আছে এবং সেই সুড়ঙ্গ পথটা এমন যে সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গেই অটোমেটিক্যালি একটি শক্তি ব্ল্যাক হোলের মতো টেনে ভেতরের দিকে নিয়ে যায়। সেখানে যখন তিনজনই পড়লো, পড়ার সঙ্গে সঙ্গেই তাদেরকে টেনে ভেতরের দিকে নিয়ে যাচ্ছে। তার ভিতরে নানান ধরনের রঙিন লাইট এবং সেই রঙিন লাইটের লুপের ভিতর দিয়ে তাদেরকে এক অন্ধকার গলির মধ্যে নামিয়ে দিল। সেটা একটা সুড়ঙ্গ পথ এবং ইকবাল এর আগে কয়েকবার এসেছে। সে সেই সুড়ঙ্গ পথ ধরে সামনে এগিয়ে যেতে শুরু করলো। অনেকটা সামনে যাওয়ার পর দেখলো কি যে সেখানে বিশাল আকৃতির এক দরজা রয়েছে এবং সেই দরজা খোলার জন্য এক অন্যরকম লক রয়েছে। মেহফু তখন বলল, চলে এসেছি, আমি চলে এসেছি, আমি আমি আমার শক্তির ঘ্রাণ পাচ্ছি। এই ঘ্রাণটা আমি জানি না কিসের জন্য, কিন্তু অটোমেটিক্যালি সেই ঘ্রাণটা আমার কাছাকাছি আসছে। ইকবাল, গেট খোল তাড়াতাড়ি। ইকবাল তখন বলল যে, তুই বল যে এই জিনিসটাকে নিয়ে তুই আমাদের সকলকে ছেড়ে দিবি, তারপর তুই চলে যাবি যেখানে মন চায়, বল। সে তখন বলল, আমি তো চলে যাব না, আমি এখানকার সমস্ত রাজ্য দখল করব এবং পুরো বিশ্ব শাসন করব, কারণ এটার থেকে শক্তিশালী জিনিস কি আর কোনোটা আছে? সেই মুহূর্তে তখন মেহফু বলে জোরে হেসে উঠল। হাসতে হাসতে সে বলল যে, আমি এখানেই থাকবো। ইকবাল তখন বলল, সেটা সম্ভব নয়, সম্ভব নয় এই কারণেই, কারণ এটা একটা কালো শক্তির জিনিস। এটা এই রাজ্যের আশেপাশে তখনই কাজ করবে যখন এই রাজ্যের সকলে এই জিনিসটা সম্পর্কে অবগত থাকবে, কিন্তু এটা সম্পর্কে তো কেউ কিছু জানে না। আর তুই এটা নিয়ে এখানে থাকতেও পারবি না, কারণ আমার সম্পূর্ণ শক্তি যখন তোকে ঘিরে ধরবে তখন তুই এই রাজ্যের নিজের দখলে ছাড়া তুই কোনোদিন করতে পারবি না। আর তোর দখল কোন পর্যন্ত? এতটুকু পর্যন্তই তো, তারপরে তো তুই আর কোনোভাবেই এই জিনিসটার সন্ধান করতে পারবি না বা কিংবা দেখতেও পারবি না। সেহেতু এই জিনিসটাকে নিয়ে তুই দূরে সরে যা, চলে যা দূরে, আমাদেরকে আমাদের মতো করে থাকতে দে। তারপর মেহফু বলল, ও আচ্ছা, পরবর্তীতে আমার সঙ্গে যুদ্ধ করার ইচ্ছা আছে তো, তাই না? সেজন্য সব কথা বলছিস। আগে গেট খোল, তারপরে পরটা আমি দেখছি কি করা যায়। ইকবাল তখন ভয়ে ভয়ে গেটের কাছে গেল এবং গেটের সে অংশটা খুলতে গিয়ে আচমকা সে পেছনে মেহফুকে চেপে ধরল এবং চেপে ধরে মেহফুকে এমনভাবে তার পিঠ পোড়া করে ধরল যে সেটা সেখান থেকে সরতেই পারছে না, কারণ ইকবাল এতক্ষণ পেছনে আসার পথে দেখেছে যে মেহফুর দুর্বল স্থান কোথায়। মেহফুর দুর্বল স্থান হচ্ছে তার পিঠের কাছে ঘাড়ের উপরে একটা ক্ষত আছে। সেই ক্ষতটা অনেক বছর আগে সে নিজেই দিয়েছিল এবং ওই ক্ষতটাই হচ্ছে তার দুর্বল স্থান। ওইটাকে যদি কোনোভাবে করা যায় তাহলে সে কোনোভাবে ওখান থেকে ছুটতে পারবে না। বৃদ্ধ লোকটি সঙ্গে সঙ্গে এসে একটা দড়ি দিয়ে শক্তি দিয়ে মেহফুর হাত বেঁধে ফেললো এবং বৃদ্ধ লোকটি বলল, ওর ক্ষতস্থান এবং শক্তি যে ওইখানে সেটা আমি খুব ভালোভাবে জানতাম, কিন্তু আপনি সেটা বুঝতে পেরেছেন ইকবাল মহারাজ, আমাকে মাফ করবেন, আপনি সম্ভবত আমাকে চিনতে পারেননি। মেহফুকে সঙ্গে সঙ্গে সেখানে বেঁধে ফেলা হলো। তার ডানা দুটোও এক ধরনের কালো শক্তি দিয়ে সেই পোড়ো লোকটি বেঁধে ফেললো। বেঁধে ফেলে বলল কি যে, তুই আমাকে বহুত জ্বালিয়েছিস মেহফু, তোকে এখন এখানে জিন্দা দাফন করব, তারপর এখান থেকে আমি যাব, আর আমার ওই বইটি লাগবে না,
কিন্তু তুই আমার সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছিস, আমাকে যে পরিমাণ অপমান করেছিস জীবনে। ইকবাল তখন বলল, আপনাকে এখন আমার চেনা চেনা লাগছে। ইকবাল মশালটা একটা জায়গায় রাখলো, চারিদিকে তখন শুধুমাত্র মশালের আলো জ্বলছে। তখন ইকবাল বলল যে, আপনাকে আমি কোথাও দেখেছি। বৃদ্ধ লোকটি বলল, দেখবিই তো তুই, কারণ তুই তো আমাকে খুব ভালোভাবে চিনিস। কারণ আলকিসের সঙ্গে যুদ্ধের সময় আমি আলকিসের সঙ্গে ছিলাম এবং আলকিস এবং আমি পরম বন্ধু, দুজনে একদম কাছাকাছি বন্ধু। আলকিস মারা যাওয়ার পর আমি সেখান থেকে পালিয়েছিলাম এবং যুদ্ধের সময় তুই আমাকে দেখেছিলি, আর পরবর্তী সময় তোর সঙ্গে আমার কথা হয়েছে অনেকবার যুদ্ধের আগে। তখন ইকবাল চিনতে পারল, আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাকে চিনতে পেরেছি আমি, আপনি অমক তাই তো? সে বলল, হ্যাঁ, তোর মাথার বুদ্ধি ভালো, এত বছর পরে আমাকে মনে আছে। তখন ইকবাল বলে উঠল, কিন্তু মেফুকে আমরা কি করব? ওকে এখানে আটক করে রেখে যাই আমরা। একবার এখানে আটক করলেও জীবন এখান থেকে বের হতে পারবে না। ওর শক্তি নিয়ে এখানে থাকবে, ওই শক্তিটাও ও কোনোদিনই ওটার কাছে পৌঁছাতে পারবে না। কারণ এই গেটটা এমনভাবে তৈরি করা, পৃথিবীর কোনো শক্তি ম্যানুয়াল নিয়ম ছাড়া বা চাবি ছাড়া এই গেট খোলার শক্তি রাখে না। সেহেতু ওকে এখানে বন্দি করে রেখে গেলে ওনা পেছনে যেতে পারবে, ওনা সামনে যেতে পারবে, এখানেই ও মারা যাবে। সেহেতু ওকে আমরা এখানে এরকমভাবে ফেলে রেখে চলে যাই, ঠিক আছে? বৃদ্ধ লোকটি তখন বলল, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলুন, ওকে এরকমভাবে এখানে ফেলে রেখে চলে যায় আর ওইখানে থাকুক। তাই বলে ওই পাশের মুখটা বন্ধ করে দিল, আর এই পাশের মুখটা সে উঠে আসতে যাবে, সিঁড়িতে উপরে উঠে আসছে। ঠিক সেই মুহূর্তে বৃদ্ধ লোকটি বলে উঠল যে, আচ্ছা ওই বইটা আপনি আমাকে দিয়ে দিন, আমাকে দিয়ে দিলেই তো আমি আবার এটাকে দিয়ে ভালো এবং কল্যাণের কাজে লাগাতে পারি। ইকবাল তখন বলল, কেন, আপনি এটা নিয়ে কী করবেন? এটা খুব খারাপ এবং বাজে একটা কালো জাদুর বই। এই বইয়ের ভিতরে এত শক্তি আছে যে শক্তিটা আপনাকে কালো জাদু করতে বাধ্য করবে। সঙ্গে সঙ্গে সেই বৃদ্ধ লোকটি ইকবালকে একটা কালো জাদুর বেষ্টনীতে বেঁধে ফেলল। তার চারিদিকে একটা কালো ধোঁয়া তাকে এমনভাবে চেপে ধরেছে, সে যে কোনোভাবে লড়তে পারছে না। বৃদ্ধ লোকটি তখন বলল, সেটা দিয়ে তোর কি? আমার এটা লাগবে এবং এটাকে আমিই নেব, আমিই ব্যবহার করব, এটা কাউকে আমি নিতে দিব না। তোরা দুজন থাক, আমি সামনে গিয়ে জিনিসটাকে নিয়ে এখান থেকে চলে যাই, তারপর তোরা দুজন এখানে মরবি নাকি বাঁচবি সেটা তোদের ইচ্ছা, তোদের দুজনকে এখানে বন্দি করে রেখে যাব। বৃদ্ধ লোকটি এমনভাবে হাসছে যেন তার সমস্ত শক্তি সে পেয়ে গিয়েছে। সে ইকবালকে বেঁধে রেখেছে, ইকবাল সেখানে বসে আছে। সঙ্গে সঙ্গে সে ওই পাশে গিয়ে গেটটা খুলতে শুরু করলো। গেটটা সে ইকবালকে দেখেছে কিভাবে খুলতে হয় এবং কিভাবে ঘোরাতে হয়, কিন্তু ইকবাল সেই জিনিসটাকে পুরোপুরিভাবে দেখায়নি। কিন্তু তারপরে বৃদ্ধ লোকটি, যেহেতু সে একজন মানুষ এবং তার মধ্যে জ্ঞান বুদ্ধি আছে, সে সেই গেটটি সঙ্গে সঙ্গে খুলে ফেলল এবং খুলে ফেলার সঙ্গে সঙ্গেই সামনে সেই শক্তিটা দৃশ্যমান হলো। ইকবাল অনেকবার না করলো যে, আপনি গেটটা খুলবেন না, গেটটা খোলার সঙ্গে সঙ্গেই বিপত্তি হয়ে যাবে, আপনি খুলবেন না দয়া করে। কিন্তু ইকবাল কোনো কথাই সে শুনল না। গেটটা সামনে খুলে গেল এবং খুলে যেতেই মাঝখানে ছোট্ট একটা ফুটন্ত গরম নদী, গরম পানি বয়ে যাচ্ছে। তার ওই পারে একটা বড় পাথর আছে, সেই পাথরের একদম উপরে অবস্থায় সেই বইটি এমনভাবে রাখা যে জল জল করছে। সঙ্গে সঙ্গে সেই বইটি দেখে একদম চকচক করতে শুরু করলো তার চেহারা। সে সামনে এগিয়ে গেল, অনেকটা সামনে যেতেই দেখলো সে আগুনের ফুটন্ত নদী, মানে গরম পানির ফুটন্ত নদী। এই ফুটন্ত নদীর ওপরে একটা ব্রিজ আছে। সেই ব্রিজটা শুধুমাত্র ইকবাল ব্যবহার করে, কারণ সে তো কোনো জিন নয়, সে একজন মানুষ, সে তো উঠতে পারে না। সেজন্য এই ব্রিজটা ইকবালই নির্মাণ করেছিল এবং তার যে শ্বশুর ছিল কুরলুস, তিনি এই জিনিসটা নির্মাণ করে গিয়েছিলেন। সেখানে সেই বৃদ্ধ লোকটি আস্তে আস্তে উপরে উঠতে লাগলো, কারণ সে একজন মানুষ হলো, তার মধ্যে জিনের ক্ষমতা আছে এবং সে তার শক্তির কাছে এগিয়ে যেতে শুরু করলো। একটু একটু করে সে সেই শক্তির কাছে এগিয়ে যাচ্ছে এবং শক্তি বরাবর পর্যন্ত সে পৌঁছে গেল। সেখানে গিয়ে সেই বইটি ধরার আগেই সে লাফাচ্ছে, চিৎকার করছে, বলছে যে, আমি পেয়ে গিয়েছি, আমি এই জিনিসটা দিয়ে এখন পুরো বিশ্ব শাসন করব। ইকবাল, আমাকে তোরা অনেক শক্তিশালী কম মনে করেছিলি, তারপর মেফো অনেক কম শক্তিশালী সম্পূর্ণ মনে করেছিলি, তাই না? এখন দেখ আমি কি করি। মেফো তখন মুচকি হাসতে শুরু করলো। সে বলল যে, তোর মতো একজন বৃদ্ধ মানুষ আমার সঙ্গে লড়াই করবে, এটা কখনোই সম্ভব না, এটা আদতেও কখনো সম্ভব না। তাই বলে মেফো অনেকটা শক্তি খাটিয়ে তার সেই বেষ্টনী খুলে ফেলল। কারণ হচ্ছে মেফো তার শক্তির খুব কাছাকাছি আছে। যখন সে দুই চোখ ভরে ওই শক্তিটার কাছাকাছি গিয়েছে, শক্তিটা তার চোখ দিয়ে দেখেছে, তখনই তার মধ্যে একটা অন্যরকম ক্রিয়া সৃষ্টি হয়েছে এবং সে শক্তি পেয়েছে। কারণ ওই জিনিসটা তো তার উদ্দেশ্যেই বানানো ছিল, কারণ আলকিসের সন্তান সে, আলকিসের রক্ত সে, এবং
তাকেই ওই জিনিসটা বেশি প্রায়োরিটি দিবে। সেহেতু ইকবাল সেখানে তাকে থামানোর চেষ্টা করলো। আমি বলেছিলাম যে আপনি এরকমটা করবেন না। বৃদ্ধ লোকটি চোখের পলকে সেখানে দাঁড়িয়ে রইল। ওদিকে মেফো একদম কয়েক সেকেন্ডের মধ্যে ধোঁয়া হয়ে একটা আগুনের গোলার মতো হয়ে বৃদ্ধ লোকটির সামনে গিয়ে একদম দাঁড়িয়ে পড়ল। বৃদ্ধ লোকটি তখন সেই জিনিসটা নিতে যাবে, তখনই মেফো তার দুই হাত ধরল। দুই হাত ধরে তাকে এমনভাবে আঘাত করলো যে তার মাথা গোলাতে শুরু করলো। তারপর তাকে মাঝখান দিয়ে ধরে দুই টুকরো করে সেই গরম পানির নদীর ভিতরে চেলে ফেলে দিল। ঠিক সেই মুহূর্তে ইকবাল সেখানে দাঁড়িয়ে বলছে, না মেফো, এমনটা তুই করিস না, এটাতে তুই হাত দিস না, সত্যি কথা। মেফো তখন খুব শীঘ্রই একদম সেকেন্ডের মধ্যে ইকবালের কাছে এসে উপস্থিত হলো। বলল যে, তুই আমাকে বেঁধে রেখেছিলি, মনে আছে? তুই বলেছিলি আমাকে এখানে আটক করে রাখবি। আমি ভেবেছিলাম যে তোকে ছেড়ে এখান থেকে চলে যাব, কিন্তু সেটা সম্ভব হয়নি। তোকে, তোর নাতিপুতিকে সকলকে মেরে তারপর আমি এখান থেকে যাব। আমি জানি এই রাজ্যে আমি এই বইটা নিয়ে বসবাস করতে পারবো না, কারণ সমস্ত রাজ্য তখন বিদ্রোহ করবে। সমস্ত রাজ্যকে আমার আন্ডারে নিয়ে এসে তারপর আমি এখানে আসব। তবে তোকে মেরে এবং তবে সকলকে মেরে তারপর আমি এখান থেকে যাব। বুঝতে পারছিস? আমি যাচ্ছি, ওইটা নেই। তারপর মেফো সেখান থেকে উড়ে আবার সেই বইয়ের কাছাকাছি গেল। সেখানে গিয়ে সে নৃত্য করছে। ওদিকে ইকবাল বারবার নিষেধ করছে, আমাকে এই কালোচুত্রের বেষ্টনী থেকে বের কর, তাড়াতাড়ি বের কর। ইকবাল তখন সেখানে দাঁড়িয়ে আয়াতুল কুরসি এবং দোয়া দরুদ পড়তে শুরু করলো, আল্লাহকে ডাকতে শুরু করলো। কিন্তু এই কালো জাদুর শক্তি অনেক বেশি শক্তিশালী এবং এটাকে ভেদ করা তার জন্য সম্ভব হচ্ছে না। এটা একমাত্র যে মেরেছে সেই এটাকে ঠিক করতে পারবে। কিন্তু সে তো মারা গিয়েছে, তাকে দুই খণ্ড করে এই বড় পানির ভিতরে ফেলে দেওয়া হয়েছে, বড় গরম ফুটন্ত পানির ভিতরে। এই ফুটন্ত পানির ভিতরে এক ধরনের হিংস্র মাছ আছে। সেই মাছগুলো সেই বৃদ্ধর দেহগুলো খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। ফুটন্ত গরম পানির ভিতরে যদি কোনো মাছ থাকতে পারে তাহলে সেই মাছগুলো কি ভয়ঙ্কর। তারা সেই বৃদ্ধ লোকটির দেহটাকে একদম সেকেন্ডের মধ্যে খেয়ে ফেলল। ইকবাল তখন সেখানে দাঁড়িয়ে দেখছে। সে সামনে এগিয়ে আসার চেষ্টা করলো। মেভো সেই জিনিসটাকে হাতে নেওয়ার জন্য তার হাত বাড়াতে শুরু করলো এবং সেই জিনিসটা ওইখান থেকে উপরে উঠে আসলো এবং সে হাত বাড়িয়ে সেই জিনিসটাকে নেওয়ার চেষ্টা করলো। কিন্তু সেই জিনিসটা তার হাতে কোনোভাবে আসছে না। একটু একটু করে সেই জিনিসটা উপরে উঠে আসতে লাগলো এবং উপরে উঠে এসে মেফোর বুকের ভিতরের একটা জায়গা আছে, যে জায়গাটা হঠাৎ করে খুলে গেল এবং সেটা জন্মসূত্রে সে পেয়েছে। জন্মের পর তার বাবা এইখানটা তৈরি করেছিল। তারপর তার উপরে থাকা সেই বল্লমটা খুলে গিয়ে তার বুকের ভেতরে সেই বইটা সেই আলো হয়ে ঢুকে গেল এবং বুকের ভিতরে এমনভাবে ফিট হয়ে গেল যেন এই বইটা এখানকার জন্যই তৈরি করা হয়েছিল। এবং মেফোর শরীরে তখন আলো জ্বলতে শুরু করলো, এক ধরনের লাভাযুক্ত লাল নীল সবুজ আলো, এবং সেই আলোগুলো মেফোর শক্তিকে এক কয়েক গুণ দীর্ঘ করে দিচ্ছে। মেফোর ডানাগুলোর ভিতরে আগুন জ্বলতে শুরু করলো এবং মেফোর চোখগুলো একদম আগুনের মতো লাভার মতো হয়ে গেল। আগে যে চোখ ছিল নীল, সেই চোখ এখন আগুনের মতো দাও দাও করে জ্বলছে। তার শিং, মাথা এবং সমস্ত জায়গায় এক ধরনের শক্তিশালী আগুন এবং এক ধরনের নীল আলোতে রূপান্তর হয়েছে। মেফো তখন অনেকটা মাটি থেকে উপরে উঠে গেল। উপরে উঠে সে তখন বিশাল জোরে চিৎকার করছে এবং তার ডানা দুটো মেলে সে আসমানের দিকে তাকিয়ে আছে, কারণ তার শক্তি আগের থেকে বহু গুণ বেড়ে গিয়েছে। এখন সে পৃথিবীর সব থেকে শক্তিশালী লোক এবং তাকে কেউ হারাতে পারবে না। সে অনেক জোরে হাসছে এবং পুরো গুহা তার সেই হাসিটা ইকো হচ্ছে। সকল বিশ্ব এখন আমার হাতে, এই বিশ্ব এখন আমি শাসন করব। ইকবাল তখন হাঁটু গেড়ে বসে পড়ল, কারণ সে এতদিন যে ভয়টা পেয়েছে সেটাই হয়েছে। এই জিনিসটার সন্ধান মেফো কিভাবে পেল সেটা তো সে বুঝতে পারছে না। তখন মেফো কাছে এগিয়ে আসলো। এগিয়ে এসে ইকবালের পিঠের যে কাপড়টা ছিল সেটা ধরে মেফো উপরে উঠে আসতে লাগলো। খুব দ্রুত গতিতে সে উপরে উঠে আসছিল। তারপর উপরে উঠে এসে সে ইকবালকে অন্দরমহলে, মানে যেখানে তারা রাজদরবার করে, সেখানে জোরে ছুঁড়ে ফেলে দিল এবং ফিরে দিয়ে ইকবালকে বলল যে, দেখ, তুই এই জিনিসটা আমার কাছ থেকে সারা জীবন লুকিয়ে রেখেছিলি। সেদিন যদি তুই আমাকে মেরে ফেলতি, কিন্তু সেদিন তুই আমাকে মারতে পারিসনি। আমার একটা হাত কেটে আমাকে পঙ্গু করে দিয়েছিলি। সেদিনকে আমি সেখান থেকে পালিয়ে গিয়েছিলাম। তোর ছেলেকে এখন আমি পেলে হয় একদম মাঝখান থেকে দুই টুকরো করে কাটবো। সকলে তখন মেফোকে দেখে বেশ চিন্তিত অবস্থায় রয়েছে, কারণ তার সঙ্গে যুদ্ধ করা কোনোভাবে সম্ভব নয়। সে যে পরিমাণ শক্তিশালী হয়ে উঠেছে এবং তার শক্তির পরিমাণ এত বেশি যে তাকে কোনোভাবেই এখন হারানো সম্ভব নয়। এই রাজ্যের যত সেনারা আছে সকলে তখন স্যারেন্ডার করলো, বলল যে আমাদের মাফ করবেন, আমরা আপনার পক্ষে হয়ে লড়ব।
তখন ইকবাল বলল, তোমরা এতদিন আমার জন্য হয়ে লড়েছ, কোনদিন তোমাদের খারাপ ভেবেছি? তখন একজন সেনা এসে বলল যে মহারাজ, আমাদের এখানে তো কোনো সেনা নেই, এখন আমরা কয়েকজন, আমরা যদি এখন তার বিরুদ্ধে যাই তাহলে তো মেরে ফেলবে। সেই মুহূর্তে মেফো উঠে আসলো, উঠে এসে বলল, আরে এটা দেখছি আমার দলের লোক, তুই এক মুহূর্তের ভিতরে দল চেঞ্জ করে ফেললি, এটা কিভাবে করলি? এতদিন যার নুন খেয়েছিস তার জন্য লড়াই না করে তুই এখন বলছিস যে এখানে কেউ নেই বলে তুই পারবি না? তুই একাই তো যথেষ্ট আমার সঙ্গে মারামারি করার জন্য। সেই সেনাটা ভয়ে ভয়ে বলল, না না মহারাজ, আপনি এটা বলবেন না, আমি এখন আপনার হয়ে কাজ করব। এতদিন এনার হয়ে কাজ করেছি, এই সিংহাসন যার, সেনারাও তো তার, তাই না? সেটাই বললাম আমি। মেফো তখন বলল, হ্যাঁ কথা হয়তো জোর আছে, সিংহাসন যার এটাও তো তার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার সিংহাসন যেহেতু, তোর ষড়যন্ত্রের শাস্তি তোকে আমি এখনই দিয়ে ফেলি। তাই বলে তার মাথাটা ঘুরিয়ে মোচড় দিয়ে ভেঙে ফেলল এবং সঙ্গে সঙ্গে সেখানে পড়ে গেল। সমস্ত সেনারা তখন ভয় পেয়ে গেল, কারণ মেফো একটা খারাপ জিন, সেটা সকলে জানে। ইকবাল তখন বলল, মেফো তুই এমনটা করিস না, আর আমার নাতিকে ছেড়ে দে। ইকবাল তখন একথা বলতেই মেফো দেখলো কি যে তার নাতিকে সে অনেকটা উপরে তুলে রেখেছে। ইকবাল তখন বারবার জিজ্ঞেস করছে যে ওকে ছেড়ে দে, আর আমার পুত্রবধূকে ছেড়ে দে। ইকবাল একথা বলার পর মেফো তখন বলল, হ্যাঁ সকলকে ছেড়ে দিব, সকলকে ছেড়ে দিব, আগে তো মেরে নি, তোকে আগে মেরে নি, কারণ তুই আমাকে বহুত জ্বালিয়েছিস। তুই আমার বাবাকে মেরেছিস, আমার নানাকে মেরেছিস, সকলকে মেরেছিস, আমার রাজ্য ধ্বংস করেছিস, আমার পুরো বিশ্ব দখল করেছিস। তো তোকে না মেরে আমি এখান থেকে যেতে পারি? অবশ্যই যাবো না। আর তোর নাতিকে ছেড়ে দিব। ভাবতেছিস তোর নাতিকে আমি নিয়ে যাব, কারণ ওর মধ্যে তো এক অন্য শক্তি আছে, সেই শক্তিকে খারাপ শক্তিতে রূপান্তর করব, আমার সঙ্গে রেখে ওকে পালবো, তারপর ওকে পেলে আমি আমার মতো করে বানাবো, তোর বাপের বিরুদ্ধে যুদ্ধ করাবো, ওকে বলবো না যে এটা তোর বাপ। তখন দেখবি যে কত ভালো হবে, মজা হবে না? ঠিক আছে, তোর নাতিকে ছেড়ে দিব, কিন্তু আমি সঙ্গে করে নিয়ে যাব এবং সেখানে নিয়ে গিয়ে ওকে এমনভাবে ট্রেন করব। ভালো না বুদ্ধিটা? মায়া তখন বলল যে ভাই, আমার ছেলেকে ছেড়ে দিন, ওকে কোনোভাবে কোনো ক্ষতি করেন না, আমার একমাত্র ছেলে, ওকে ছেড়ে দিন। মেফো তখন বলল, একমাত্র ছেলে হয়েছে তো কি হয়েছে, আবার একটা পয়দা করে নিবি, আসছে তো তোর স্বামী, তোর স্বামীকে তো আমি মারিনি। সঙ্গে সঙ্গে মায়া বলে উঠল, আমার স্বামীকে তুই মারতেও পারবি না, আমার স্বামীর মতো শক্তিশালী তুই কোনোদিন হতেও পারবি না। তুই হতে পারিস কালো শক্তি, হতে পারিস এক অন্য রকমের শক্তিশালী জিন, কিন্তু কোনোভাবেই তুই তাকে মারতে পারবি না, কারণ সে এই পৃথিবীতে একজন এবং এই পুরো মুসলিম বিশ্ব বাঁচানোর জন্য সে একাই যথেষ্ট। মায়ার শরীরে আগুন জ্বলছে, তার চোখে মুখে এক ধরনের রাগের ছাপ। মেহু তখন বলল, ওরে বাবা রে, কি তেজ, যেমন স্বামী তার তেমন স্ত্রী। ঠিক আছে, তুই সলেমানের মেয়ে না? আমি তোকে চিনি, সলেমানের মেয়ে। আমি তোর বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলাম আমার কাছে, আমাকে যদি বিয়ে করতি তাহলে এতদিন এরকম একটা ছেলে আমাদের থাকতো, আমি এই রাজ্য শাসন করতাম, ভালো হতো না? কিন্তু তোর বাপ না করে দিয়েছিল। কেন না করে দিয়েছিল জানি না, তবে এখন থাকলে তো লাভ হতো, তাই না? মেহু সেটা বলতে লাগলো সকলকে। সমস্ত সেনারা চারিদিকে ঘিরে ধরে আছে। মায়াকে সে আটক করেছে, ওমরকে শূন্য ভাসিয়ে রেখেছে কালো জাদু দ্বারা। ইকবালের শরীরে তখন সে কালো জাদু বেষ্টনী রয়েছে, ইকবাল কোনোভাবে সেটাকে ছাড়িয়ে যেতে পারছে না। মেফো সেখানে বসে মূল সিংহাসনের উপর, পুরো বিশ্বের যে মূল সিংহাসন আছে কুরুলুসাদের সিংহাসনের উপর বসে রঙ্গ তামাশা করছে, কারণ নতুন শক্তি পাওয়ার পর তার মধ্যে এক অন্যরকম ভাব চলে এসেছে। সে এক প্রকার শক্তিশালী হয়ে উঠেছে, এই জন্য সকলকে সে পরখ করছে। এই খবর চারিদিকে তখন ছড়িয়ে পড়েছে। অন্যান্য রাজ্যের সকলে বিষয়টা জেনে গিয়েছে যে আমাদের মূল যে রাজা আছে, সেই রাজাকে মেফো নামক এক শয়তান, সে অনেক শক্তিশালী, সেখানে এসে বন্দি করেছে এবং তাকে সকলে আটক করেছে। এটা শোনার পর সমস্ত গ্রামবাসী একত্রিত হয়ে যাচ্ছে এবং গ্রামবাসী, আশেপাশের যত রাজ্য আছে সমস্ত রাজ্যে এক একে খবরগুলো ছড়িয়ে পড়ল এবং সেখানে খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই তারা সকলে দল বেঁধে আসতে শুরু করলো, কারণ ইকবালকে কেউ বন্দি করে রেখেছে। এটা যখন সকলে শুনলো তখন সকলের শরীরের মধ্যে এক ধরনের আগুন জ্বলতে শুরু করলো, কারণ ইকবাল হচ্ছে একমাত্র মহারাজ যার জন্য এই পুরো বিশ্বের সকল মুসলিম সেনারা প্রাণ দিতে পারে। সমস্ত সেনার যত আমজনতা আছে, যত আম জিন আছে, সকলে উপস্থিত হতে শুরু করলো সেখানে। রাজ্যের বাইরে এক প্রকার শোরগোল শোনা গেল, চারিদিকে যেন এক প্রকার মিছিলের মতো হচ্ছে এবং রাজ্যের বাইরে মিছিল বলছে। মেফো তখন বলল, এই সেনা তোমরা গিয়ে দেখো তো কি হয়েছে। তখন একজন সেনা এসে বলল কি যে মহারাজ, বাইরে রাজ্যের সকল সেনারা একত্রিত হয়েছে, আমরা যে ইকবালকে ধরেছি সেটা সকলে জেনে গিয়েছে এবং কেউ একজন লিক করে দিয়েছে খবর, আশেপাশের সকল রাজ্য থেকে সেনারা ছুটে আসছে। মেহো তখন ইকবাল এবং তার নাতিকে নিয়ে বাইরে বেরিয়ে আসলো।
ইকবালকে সে আড়মোড়া করে পিঠে দিকে ধরে রেখেছে, আর তার নাতিকে আরেক পাশে শূন্য হাসিয়ে রেখেছে। সকলে মেফোকে দেখে ভয় পেয়ে গেল, এবং ভয় পেয়ে মেফোর সেই শক্তিশালী ভয়ঙ্কর কণ্ঠ শুনে বলল কি আপনারা আমার বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছেন? এত সাহস আপনাদের? আমাকে দেখেছেন আমি কে? আমি কোনোভাবেই এদেরকে ছাড়বো না। আমি যদি তোদের সকলকে মেরে ফেলি তাও তো তোরা কিছু করতে পারবি না। ইকবাল জোড়াটা চিৎকার করতেই তার শরীর দিয়ে এক ধরনের আলোকিত তরল বের হতে শুরু করলো, এবং তার শরীর বিশাল আকৃতির ডানা দুটো মেটে তার চোখগুলো জ্বলজ্বল করতে শুরু করলো। তার আশেপাশে আরো কয়েক শত জিন যেন ঠিক ওরকম ভাবেই তার ডানা থেকে বেরিয়ে সকলকে ভয় দেখাতে শুরু করলো। গ্রামবাসী সকলে তখন পিছনে সরে গেল, এবং তারা ভয়ে তখন সেখানে ছিটকে আছে, কারণ এক কোন মহাশক্তিশালী, এ কোত্থেকে আসলো? এতদিন শুনেছে মাদাফা নামে একজন শক্তি আছে, কিন্তু এটা কোন ধরনের শক্তি? সকলে তখন হা হয়ে সেদিকে তাকিয়ে আছে। ইকবাল, মাহাদি, শিখা এবং ফট্টাস সকলে খুব দ্রুত গতিতে এগিয়ে আসছে, কিন্তু মেফো মহল অনেকটা দূরে। তারা যখন সেই মূল যুদ্ধক্ষেত্র মাদাফা অঞ্চলে আসলো, সেখানে আসার পর তখন সকলে বলল যে আপনারা কোথায় যাচ্ছেন? সেখানকার সকল সেনাদেরকে দায়িত্ব দিয়ে বলল যে আমাদের কুরুলুস রাজ্যে হামলা হয়েছে, তোমরা কিছু সেনা আমাদের সঙ্গে আসো, আর যারা এখানে আছো সকল সেনাদেরকে নিয়ে খুব শীঘ্রই তোমার কুরুলুস রাজ্যে ফেরত আসো। এইখানটা খুব শীঘ্রই ধ্বংস হয়ে যাবে, তোমরা খুব শীঘ্রই এখান থেকে উঠে আসো। কারণ ওয়াটারল্যান্ডের রাজার সঙ্গে আমার কথা হয়েছে। ওয়াটারল্যান্ডের রাজা এখান পর্যন্ত পানি ছেড়ে দিয়েছে, খুব শীঘ্রই এখানে পানি চলে আসবে, এবং এই অঞ্চলটা পানি দিয়ে ভরে যাবে, এবং এখানে আর কখনো এরা সাম্রাজ্য বিস্তার করতে পারবে না। তোমরা খুব শীঘ্রই এখান থেকে চলে আসো, তাড়াতাড়ি, সময় নেই, আমাদের হাতে খুব কম সময়। আর ওইদিকে মেফো গিয়ে কি করছে আল্লাহ মাবুদ জানে। সঙ্গে সঙ্গে সমস্ত সেনারা অ্যালার্ট হয়ে গেল, এবং এখানকার যা যা নেওয়ার দরকার ছিল সবকিছু নিয়ে তারা পেছন দিকে আসতে শুরু করলো। তারা যতক্ষণ টাইম লাগে এখানে এসেছে, যেতেও ঠিক তার অর্ধেক টাইম তো লাগবেই, কারণ অনেকটা পথ এসেছে, অনেক দূরে। তারা সেই সুড়ঙ্গ পথ ধরে সুড়ঙ্গ সমস্ত পথগুলো বন্ধ করতে হবে। সমস্ত সেনাদের লিডার তখন ওদের পেছন পেছন আসতে শুরু করলো। ইউসুফ, মাহাদি, শিখা এবং ফট্টাস সঙ্গে আরো লিডাররা তখন এগোতে শুরু করলো। পাশে রেবেল টিমের লিডার আছে, বলল যে আমাদের ইকবাল মহারাজের কি করেছে তখন কে জানে, তাড়াতাড়ি চলুন। তারা সেই সুড়ঙ্গের কাছাকাছি এসে পৌঁছে গেল, এবং সুড়ঙ্গের ওপর দিয়ে উপরে উঠতে শুরু করলো। অনেকটা দ্রুত গতিতে তারা আসার চেষ্টা করছে, কারণ ওদিকে কি হচ্ছে সে বিষয়ে তাদের কোনো ধারণা নেই। তাদের কি হবে, তাদের কুরুলুস রাজ্য কি, তাহলে কি মেফো সেই জিনিসটাকে ধারণ করে ফেলেছে, সেই জিনিসটা নিয়ে ফেলেছে? তারা খুব শীঘ্রই সেখানে পৌঁছে যাচ্ছে। সপ্তম নদীর শেষে সেই পাহাড়ের চূড়ায় একদম মাঝখানে তখনও হানিফার চিকিৎসা চলছে। সেখানে সমস্ত সেনারা ওই অঞ্চল বন্ধ করে দিয়েছে। তারা খবর পেয়ে গিয়েছে যে খুব শীঘ্রই এখানে পানি দ্বারা সমস্ত জায়গা বেষ্টনী হয়ে যাবে। তারা এই জন্য আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চল একদম পুরো চারিদিকে বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে করে দিক দিয়ে উপরে পানি প্রবেশ না করতে পারে। কারণ আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চল একটি পরিকল্পিত নগরী, এখানে অনেক সেনারা বসবাস করে, অনেক গ্রাম আছে, এই গ্রাম ডুবিয়ে দিলে চলবে না। সমস্ত সেনারা সেখানে সেটা করতে ব্যস্ত, এবং এটা অধিগ্রহণ করে নেওয়া হয়েছে। কিন্তু মাদাফা অঞ্চল সম্পূর্ণ একটা শয়তানি অঞ্চল এবং আগুনের নদী অঞ্চল। এই অঞ্চলটা ধ্বংস করতে হবে, এবং এই অঞ্চল কোনোভাবেই বাঁচিয়ে রাখলে চলবে না। অনেকটা পথ পেরিয়ে সেই অঞ্চলে হানিফাকে নিয়ে যাওয়া হয়েছে। হানিফা গত দুদিন ধরে চিকিৎসারত অবস্থায় রয়েছে, এবং আজকে হানিফার জ্ঞান কোনোটা মতো ফিরেছে। হানিফার প্রায় পুরো শরীর কালো হয়ে গিয়েছিল, আস্তে আস্তে সেই কালো দাগ সরতে শুরু করেছে। সেখানে হানিফা সুস্থ হয়ে উঠছে আস্তে আস্তে। সেই বৃদ্ধ তান্ত্রিক লোকটি তখন বলল যে আপনি সুস্থ হয়ে যাবেন, আপনার শরীরে গতদিন যে পরিমাণ ঘা ছিল আজকে সেই পরিমাণ নেই, শুকিয়ে যাচ্ছে, তার মানে ওষুধে কাজ করছে। সাধারণত এর আগে আমি কয়েকজনকে নিয়ে এসেছি, তাদের প্রাণশক্তি এত ছিল না, কিন্তু আপনার প্রাণশক্তি অনেক বেশি, এবং আপনি সকলের থেকে অনেক বেশি শক্তিশালী। এই জন্যই বৃদ্ধ হওয়া অবস্থায়ও আপনার এই শক্তিটা এমনভাবে কাজ করছে। সত্যি আমি বেশ মুগ্ধ আপনার এরকম শক্তি দেখে, আমার কাছে বেশ দারুণ লেগেছে, এবং খুব অদ্ভুত লাগছে যে আপনি এত শীঘ্রই সেরে উঠছেন। মাহাদি কোথায় গিয়েছে, এটা হানিফা বলতে শুরু করলো। তখন হানিফাকে সে বৃদ্ধ লোকটি বলল, মাহাদি যুদ্ধে গিয়েছে, আমি যেতে বলেছি, কারণ সেখানকার অঞ্চলকে তো বাঁচাতে হবে। যুদ্ধ কতদূর জানি না। একটা সেনা সেখানে এসে বলল, সেনাপতি হানিফা, আমরা যুদ্ধে জিতে গিয়েছি, মাদাফা মারা গিয়েছে, আর সকল অঞ্চল আমরা দখল করে নিয়েছি, সকলের নিরাপদে আছে, আপনি বেশি চিন্তা করবেন না, সবকিছু ঠিকঠাক আছে, বুঝতে পেরেছেন? হানিফা তখন যেন খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলল, কারণ সে যদি মারাও যেত তাতে কোনো সমস্যা ছিল না, কারণ সে তার দেশের জন্য প্রাণ দিয়েছে। হানিফা বহু বছর ধরে এই দেশের জন্য, কুরুলুস রাজ্যের জন্য তার সমস্ত কিছু বিলিয়ে দিয়েছে, এবং সে প্রায় দীর্ঘ
কয়েকশো বছর এই রাজ্যের সেনাপতি হিসেবে দায়িত্ব পালন করেছে এবং মৃত্যুর আগ পর্যন্ত করে যাবে। হানিফা উঠে বসে পড়ল, কারণ তার সম্পূর্ণ অসুখ সারেনি, কিন্তু একটু একটু তখনও রয়ে গিয়েছে। সেখানে একটা সুস্থতা অনুভব করছে, কারণ এখন তাকে হাঁটাচলা করলে চলবে না। বৃদ্ধ লোকটি তখন বলল, আপনার সমস্ত কিছু এখনো সেরে যায়নি, এখান থেকেও আবার বাড়তে পারে, আমি সম্পূর্ণ চিকিৎসা করব, তারপর আপনি এখান থেকে উঠবেন। হানিফা তখন বলল, না, আমাকে যেতে হবে, আমাকে কুডুস রাজ্যে যেতে হবে, আমার ইকবাল কেমন আছে সেটা দেখতে হবে, আমার ইউসুফ কেমন আছে সেটা দেখতে হবে, মাহাদি কোথায়, তাকে ডাক দাও, যুদ্ধ তো শেষ হয়ে গিয়েছে, কিন্তু তাদেরকে ডাক দাও, তারা যতক্ষণ পর্যন্ত নিরাপদ আছে সেটা জানবো, আমি কোনোভাবে এখান থেকে। তখন সেই পৌর লোকটি বলল, আহা, আপনি শোন, তারা সকলে ভালো আছে, আর তুমি বলো না কিসের জন্য? সেনা তখন বলল যে, সেনাপতি সাহেব, ওনারা সকলে ভালো আছেন এবং সকলকে আটক করা হয়েছে, আপনি চিন্তা করবেন না, আপনাকে সুস্থ হন, তারপর এখান থেকে আপনাকে নিয়ে যাব। বৃদ্ধ লোকটি বলল, আপনি আর আধা বেলা এখানে থাকুন, তারপর দেখবেন আপনার সমস্ত জিনিস সুস্থ হয়ে গিয়েছে এবং আপনি এখান থেকে চলে যেতে পারবেন। আর তখন আমি নিজে আপনাকে নিয়ে যাবো কুরুলুস রাজ্যে, আমি আপনার সঙ্গে থাকবো যতক্ষণ না পর্যন্ত আপনি সুস্থ হচ্ছেন। পুরোপুরি সুস্থ হতে আপনার এখনো সপ্তাহখানিক সময় লাগবে, কিন্তু এই কালো জাদুর পুরো প্রভাব কমতে আরও আধা দিন সময় লাগবে এবং এই আধা দিন আপনাকে এখানে থাকতেই হবে, আপনি এখান থেকে যেতে পারবেন না। চারিদিকে তখন ঝর্ণা বইছে, ঝর্ণার পানি আশেপাশে যেন একটা কুয়াশা সৃষ্টি করেছে, আর পদ্মফুল ফুটে আছে সেই পানিতে। সেই পদ্মফুলের রস প্রত্যেকদিন তাকে খাওয়ানো হচ্ছে এবং পদ্মফুল দিয়ে তার শরীরে এমনভাবে চিকিৎসা করা হচ্ছে, সেটা যেন এক ধরনের শক্তির উৎস। কোনো কিছু না বলে হানিফা তখন সেখানে শুয়ে পড়ল, কারণ কোনো উপায় নেই সেটা না করে। মেফো তখন সেখানে দাঁড়িয়ে আছে এবং দাঁড়িয়ে সকলকে ভয় দিচ্ছে। সমস্ত সেনা এবং রাজ্যবাসী তখন ভয় পেয়েছিল, কিন্তু পরবর্তীতে তারা বলল কি যে, এর মধ্যে একজন খারাপ জিনকে ভয় পাওয়ার কি আছে? একজন বৃদ্ধ মহিলা এসে বলল, আরেকজন বৃদ্ধ লোক এসে বলল, ওকে ভয় পেলে কি হবে? আমরা এর আগে বহুত বড় বড় সেনাদেরকে সঙ্গে লড়াই করেছি, আমরা মালাফার সেনাদের সঙ্গে লড়াই করেছি, আর এ কোন এক জিন থেকে আসলো? একে দিয়ে কিচ্ছু হবে না, একে আক্রমণ করতে হবে, শীঘ্রই আক্রমণ করো। মেফো তখন দেখে বলল, আরে এরা কি জিন নাকি আর কিছু? এদের কি পুরোটাই কলিজা নাকি? এরা ভয় পাচ্ছে না আমাকে। তখন ইকবাল হেসে বলল, এটা আমার সেনা, আমার রাজ্যবাসী প্রত্যেকেই একটা করে সেনা এবং প্রত্যেকেই আমাদের দলের। সেহেতু তুই এখান থেকে চলে যা, তুই নিয়েছিস ভালো কথা, আমার নাতিকে ছেড়ে দিয়ে চলে যা, তার কারণে আমাকে মেরে ফেল, কিন্তু আমার নাতিকে ছেড়ে দে, আমি তোর সঙ্গে যেতে রাজি আছি। মেহো তখন বলল, ওরে বাবা রে বাবা, এতে দেখি তার নাতির জন্য প্রাণ দিতে রাজি আছে। আমি বললাম তো তোর নাতিকে নিয়ে যাব, আর কাউকে নিব না, তোকে কোনো বৃদ্ধ লোককে নিয়ে আমি কি করবো? তোর এখন আর কোনো কিছু করার নেই, তুই থাক এখানে। এটা বলে সে তখন বলে কিছু না, এখান থেকে যাব না। সমস্ত সেনাদেরকে তখন নির্দেশ দিল, আশেপাশের যত সেনা এখানে এসেছে, মানে গ্রামবাসী এসেছে, সমস্ত গ্রামবাসীকে মেরে ফেলো এবং তারপর আমি দেখব যে কারা এখানে আসে, কারণ এখানকার কোনো সেনাই এখন উপস্থিত নেই। ঠিক সেই মুহূর্তে আসমানের ওই পাশ থেকে একটা দূত উড়ে আসলো। সেই সেনাটা তখন বলল যে, মহারাজ মেফো, আপনি যে এখানে আছেন এবং সমস্ত তথ্য ওইখানকার সেনারা জেনে গিয়েছে, ইকবাল এবং সকলে আসছে, মাহাদি এবং ওরা সকলে এদিকে এগিয়ে আসছে, সেহেতু আপনাকে শীঘ্রই এখান থেকে পালাতে হবে, না হলে আপনি ওদের হাতে ধরা পড়বেন। আর সমস্ত গ্রামবাসীরাও এগিয়ে আসছে, আস্তে আস্তে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে যত গ্রামবাসী আছে সকলে জেনে গিয়েছে এবং সকলেই এই রাজ্যের চারপাশে সমবেত হচ্ছে এবং তারা জেনে গিয়েছে আমাদেরকে খুব শীঘ্রই এখান থেকে পালাতে হবে, না হলে আপনি। তখন মেহু বলল, ইসরে, আগে থেকেই সমস্ত কিছু জানিয়ে দিয়েছিস, বাহ ভালো। আর এত ইউনিটি দেখে সত্যি আমি অবাক হচ্ছি যে একটা রাজ্যে এরকমটা কিভাবে হতে পারে। তখন ইকবাল বলে উঠল, এরা হচ্ছে আমার রাজ্যবাসী, ওরা আমাকে, আমাদের সমস্ত জাতিকে একত্রিত করে দেখে এবং আমি ওদের জন্য এমন কাজ করেছি যে ওরা সমস্ত জায়গায় সমস্ত পরতে পরতে লুকিয়ে আছে শুধুমাত্র আমার গুণগান গাওয়ার জন্য। আমি ওদের সঙ্গে কখনো জুলুম বা অন্যায় করিনি, এই জন্য ওরা সকলে আমার পক্ষে। তুই দেখবি একদিন তোর পক্ষে কেউ থাকবে না। সঙ্গে সঙ্গেই মেফো উমরকে ধরে বসলো, ধরে তখন তার বগল দাবা করলো। ইকবাল তখন বলল, ওকে ছেড়ে দে, তুই আমাকে সঙ্গে করে নিয়ে যা। কিন্তু মেফো কোনো কথাই শুনল না, সে উমরকে ধরে ফেলল এবং ঠিক সেই মুহূর্তে ইকবাল মেফোর পা এমনভাবে চেপে ধরলো যে কোনোভাবেই সে সেটাকে ছাড়াতে পারছে না। তখন মেফো বলল, আচ্ছা ঠিক আছে, যাবি তুই আমার সঙ্গে, চল তোকে ধরে নিয়ে যাই, দুজনকে নিয়ে যাই। তারপর সে ইকবালকে ধরে দক্ষিণের দিকে উঠতে শুরু করলো এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত সেনারা তার পেছন পেছন যেতে শুরু করলো। ওদিকে মায়া কান্না করছে, না আমার উমরকে দিয়ে যাও, আমার উমরকে নিয়ে যেও না, অনেক জোরে জোরে চিৎকার করছে। সে সেখানে হাঁটু করে বসে পড়লো। উমর! ততক্ষণে মেফো তার সমস্ত সেনাদেরকে নিয়ে ব্রাজিলের দক্ষিণ অঞ্চলে চলে গিয়েছে এবং পাড়ি জমিয়েছে।
মেফোর শক্তি এখন এত বেশি যে সে এবার থেকে অনেক দ্রুত গতিতে ছুটতে পারে এবং তার সেনাদেরকে নিয়ে খুব শীঘ্রই সেখান থেকে সে প্রস্থান করলো। তার গন্তব্য ব্রাজিলের দক্ষিণ সাইড। ব্রাজিলের দক্ষিণ অঞ্চলে এমন অন্ধকারচ্ছন্ন জায়গা আছে যে জায়গাটা এমন পরিস্থিতি এবং এমন বেষ্টনী দিয়ে ঘেরা, যে জায়গার চারিপাশে শুধুমাত্র মানুষ এবং জিনকেকো গাছ রয়েছে। সেই সর্বগ্রাস নদী রয়েছে, যে নদীতে সবসময় ঘুটন্ত গরম পানি বয়ে চলে এবং তার ভিতরে রয়েছে এক ধরনের বড় বড় হিংস্র মাছ, যারা গরম পানিতে থাকতে পছন্দ করে। আর আশেপাশে এমন হিংস্র জন্তু জানোয়ার, 8 পাওয়ালা জন্তু জানোয়ার রয়েছে, এমন অদ্ভুত অদ্ভুত সব জন্তু জানোয়ার রয়েছে যারা যে কোনো জিনকে খুবলে খেতে পারে। মেভো সেখানে গিয়ে উপস্থিত হলো। সেখানে তার গন্তব্য রয়েছে এবং সেই অঞ্চলে সে গিয়ে সমস্ত জায়গাগুলো সে দেখবে এবং সেই অঞ্চল থেকে বেরিয়ে আসা অতটা সহজ বিষয় নয়। অনেকটা পথ পেরিয়ে ইকবাল এবং সকলে সেই অঞ্চল পর্যন্ত প্রায় পৌঁছে যাচ্ছে, কারণ উপরে জঙ্গল ইকবাল দেখতে পেয়েছে। এই সেই ব্রাজিলের জঙ্গল, যে জঙ্গল পেরিয়ে ইকবাল একদিন এই বড় ওক ট্রির কাছে এসেছিল, কিন্তু এর পরবর্তী সময় আর সে যায়নি। পরবর্তী অঞ্চল দেখে ইকবাল সত্যি অবাক হয়ে গেল, কারণ ব্রাজিলের এই অঞ্চলটা জীবনে কোনো জিন অথবা মানুষের পাড়া পড়েনি। সেখানে মেফো তাকে নিয়ে যাচ্ছে। ওমরকে সে বলল যে দাদা ভাই, তুমি একদম চুপ থাকো, আমি তোমার সঙ্গে আছি না, কিচ্ছু হবে না। ওমর তখনও ভয়ে সিটকে আছে। তারা সামনের দিকে দেখতে শুরু করলো। প্রিয় দর্শক সকলে কেমন আছেন? শেষ হয়ে গেল জিনের দুনিয়া সিজন 5 এপিসোড নাম্বার 13। আশা করি এতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে ছিলেন এবং আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করেছেন এবং আপনাদের কাছে গল্পটা বেশ ভালো লেগেছে। আমাদের গল্পগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। জিনের দুনিয়া সিজন 5 এর খুব শেষ প্রান্তে আমরা চলে এসেছি। এর পরবর্তীতে কি হবে আপনারা আসলে জানতে হলে আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করতে হবে। লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানিয়ে দিতে হবে জিনের দুনিয়া আপনারা কতখানি ভালোবাসেন। এতক্ষণ কন্টেন্ট আর যে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা দেখছেন জিনের দুনিয়া সিজন 5 এবং দ্য মেগা বক্স। আশা করি আপনারা সকলে আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ধন্যবাদ সবাইকে।